আজকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে আপনার এনভায়রনমেন্ট, আর এটা থেকে নর্মালি শর্ট কোশ্চেনই আসে। হ্যাঁ, আর চ্যাপ্টার গিডেন্সের চ্যাপ্টার 19-এ আপনারা এই ইটা পাবেন, টপিকটা পাবেন। কিন্তু কেউ একজন, আচ্ছা, আমাকে কেউ একজন, আচ্ছা এখানে কে আছেন? সেবা আছেন। সেবা, আপনি কি লাস্ট পর্যন্ত থাকবেন, লাইক 9টা পর্যন্ত? হ্যাঁ, আপনার থাকবো। কাজ হচ্ছে আমাকে একটু মনে করিয়ে দেয়া, আমি আপনাদের বইয়ে কতটুকু পড়তে হবে সেটা দেখিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, মানে ওই চ্যাপ্টার 19 সব পড়তে হবে না, মানে ওটা অনেক বড় চ্যাপ্টার, ওগুলো বেশিরভাগই পড়তে হবে না, জাস্ট কয়েকটা পেজে এগুলো দেয়া আছে। ওকে, ওকে, আপনার কাজ হচ্ছে আমাকে একটু মনে করিয়ে দেওয়া যে বইয়ের কোন পেজ থেকে কোন পেজ পর্যন্ত আপনারা দেখবেন, সেটা মনে করিয়ে দিব আমি। ওকে মিস। আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে আমরা স্টার্ট করি। ম্যাম, জি বলেন। ক্লাসটা কি রেকর্ড করা হবে? বাবা আমি জানি না, মানে আমি তো করতে পারবো না, সো আমি অন্য কেউ করছে কিনা আমি জানি না। তাহলে ম্যাম 1 মিনিট দিবেন, আমি রেকর্ড করা স্টার্ট করি। শিওর, আমি ওকে কাউকে ম্যাম। নিষেধ করিনি রেকর্ড ওকে করতে। ম্যাম। ওকে ম্যাম, 1 মিনিট প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনার হয়ে গেলে আমাকে বলেন তাহলে। তনিমা আব্বাস আছেন? দেখলাম জয়েন করেছেন। তনিমা আব্বাস। Yes, ma'am, done. ওকে, তনিমা আব্বাস, আপনি যদি শুনতে পান আমাকে, তাহলে হচ্ছে আপনি একটু ওয়েট করেন, আপনার সাথে কথা আছে ক্লাসের পরে, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আমরা স্টার্ট করি। ওকে, এনভায়রনমেন্ট নিয়ে প্রথমে যে কোশ্চেনটা অ্যারাইজ হয় যে সোশিওলজিস্টরা আসলে এনভায়রনমেন্ট নিয়ে পড়াশোনা করবে কেন, আর এটা নিয়ে কনসার্ন হবে কেন? আসলে মানে এটা তো এনভায়রনমেন্ট তো হচ্ছে আপনার মানে সোসাইটিকে কেন কনসার্ন করে, বা কি জন্য সোসাইটির মানে কোন কোন সোসাইটির চেঞ্জ অথবা ইম্প্যাক্টের জন্য আমরা এনভায়রনমেন্টকে দায়ী করব। দেখেন, এখানে কিছু ব্যাপার আছে যে এনভায়রনমেন্টটা বা এই যে ক্লাইমেট চেঞ্জের জন্য যে বিভিন্ন ধরনের ইস্যু আমরা ফেস করছি, তার মধ্যে একটা এই যে এনভায়রনমেন্টের নষ্ট হচ্ছে। ইম্পর্টেন্ট হচ্ছে এনভায়রনমেন্ট আসলে কারা নষ্ট করছে, মানে এনভায়রনমেন্ট নষ্ট হওয়ার পিছনে সবচেয়ে বড় হাত কাদের? কারোর আইডিয়া আছে কোনো? কি হতে পারে এনভায়রনমেন্ট নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ? ক্যাপিটালিস্ট। হ্যাঁ, কোনো একটা কথা হলেই হচ্ছে যে দিগন্ত জানে যে ম্যাম ক্যাপিটালিজমকেই হচ্ছে দায়ী করবে। যাই হোক, বাট ইটস ট্রু। হ্যাঁ, মানে দেখেন, আপনার আমাদের যে এনভায়রনমেন্ট, সেইটা খারাপ হওয়ার জন্য সবচেয়ে বড় রিজন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। হ্যাঁ, এত বেশি পৃথিবীতে ইন্ডাস্ট্রি বেড়ে যাচ্ছে, মানে ফ্যাক্টরিজ গুলা বাড়ছে, এবং যেহেতু এটা এবং মানে এত কেমিক্যাল ওয়েস্ট থেকে শুরু করে আপনার বায়ু হচ্ছে এত বাজে হয়ে যাচ্ছে ধোঁয়া এবং সবকিছুর জন্য, যে দেখা যাচ্ছে যে আমরা বেশিরভাগ মানে ওয়ার্ল্ডের বেশিরভাগ এই দূষণের জন্য দায়ী কিন্তু আপনার ডেভেলপড কান্ট্রি গুলো। ডেভেলপিং কান্ট্রি বা আন্ডার ডেভেলপ কান্ট্রি কিন্তু এত দায়ী না। হ্যাঁ, তো এখন প্রবলেমটা হচ্ছে যে এইখানে কেন আমরা ডেভেলপড
কান্ট্রিগুলোকে দায়ী করছি। এখন দেখেন, ধরে নেন H&M এর কথা যদি আমি বলি, H&M, এই যে H&M হচ্ছে আপনার সুইডিশ একটা ক্লোদিং ব্র্যান্ড। হ্যাঁ, ওরা কি করে দেখেন যে আহ, যে র ম্যাটেরিয়াল গুলো, কাপড় তৈরি করে র ম্যাটেরিয়াল হচ্ছে কটন। কটন ওরা কাঁচামাল গুলো নেয় হচ্ছে মেইনলি আফ্রিকান কান্ট্রিজ গুলো থেকে। হ্যাঁ, খুবই চিপ লেবার দিয়ে হচ্ছে ওইখান থেকে কাঁচামাল গুলো আনানো হয়। তারপরে বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রিতে ওরা হচ্ছে ডেভেলপিং কান্ট্রির ফ্যাক্টরিতে, বাংলাদেশ, আপনার ইন্ডিয়া, চায়না, এইসব কান্ট্রিগুলোতে হচ্ছে আপনার ওরা করে কাপড়গুলো বানায়। হ্যাঁ, তারপরে হচ্ছে ফুল যখন জিনিসটা তৈরি হয়ে যায়, ফিনিশ প্রোডাক্ট নিয়ে যায় হচ্ছে তাদের ওখানে, দেন হচ্ছে আপনারও ট্যাগ দেওয়া হয় যে হচ্ছে মানে সেখান থেকে আর কি প্রত্যেকটা দেশে দেশে আপনার জিনিসটা চলে যায়। এখন এখানে কেন এই প্রসেসটার কথা আমি বলছি, ওরা এনশিওর করে যে বাজে যত মানে ফ্যাক্টরিতে যত রকম আছে, ওয়েস্ট আছে, হ্যাঁ, যে মানে কালো ধোঁয়া বের হওয়া, হ্যাঁ, কিংবা হচ্ছে পানিতে যে কেমিক্যাল ওয়েস্ট গুলো ছেড়ে দেওয়া হয়, হ্যাঁ, যত ওয়েস্ট আছে সেগুলো যেন তাদের দেশে মানে না হয়, এক্সট্রাক্ট করা না হয়। হ্যাঁ, ডেভেলপিং অথবা আন্ডার ডেভেলপড কান্ট্রিতে যেন সেগুলো হচ্ছে ছাড়া হয়। হ্যাঁ, বা সেই ওয়েস্ট গুলো যেন সেই কান্ট্রি গুলোতে থাকে, তাদের মাটি যেন নষ্ট না হয়, তাদের বায়ু যেন নষ্ট না হয়। হ্যাঁ, কিন্তু এরকম তারা করেছে, কিন্তু ইট ডাজন্ট মেক এনি সেন্স। কেননা হচ্ছে দেখেন, ইন দ্য এন্ড অফ দ্য ডে আপনার হোল ওয়ার্ল্ডেই কিন্তু হচ্ছে এনভায়রনমেন্টাল দেখা দিচ্ছে। হ্যাঁ, মানে আপনি তো হচ্ছে বায়ু তো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, হয়তো আমাদের এখানে মানে ইম্প্যাক্টটা বেশি দেখা যাচ্ছে, কিন্তু মানে যখন গ্লোবাল ক্লাইমেটের দিকে আমরা তাকাই তখন কিন্তু আসলে আপনি ওই ইম্প্যাক্টটা দেখতেই পাবেন। হ্যাঁ, যেরকম কোভিড এর সময় অনেক ফ্যাক্টরি ট্যাক্টরি থেকে শুরু করে অনেক কিছু হচ্ছে বন্ধ ছিল। হ্যাঁ, এই কারণে কোভিড এর সময় সবচাইতে আপনার এনভায়রনমেন্ট ভালো ছিল। হ্যাঁ, বা মানে আফটার কোভিড কিছুদিন এনভায়রনমেন্ট অনেক ভালো ছিল, পারফেক্ট ছিল। হ্যাঁ, তারপরে ইনফ্যাক্ট ফসলও হচ্ছে বেটার হয়েছিল। কিন্তু হচ্ছে যে দেখেন, এইখানে ঘটনাটা দেখা যাচ্ছে যে এই যে আপনারা কিছুদিন আগে এই যে রবিবার বলি, বৃহস্পতিবার, গত বৃহস্পতিবার আপনাদের মনে আছে কিনা জানি না, অনেক কুয়াশা ঢাকা ছিল। হ্যাঁ, কিন্তু হয়তো আপনারা খেয়াল করেছেন যেই পরিমাণ কুয়াশা সেই পরিমাণ ঠান্ডা লাগছে না। এটার কারণটা হচ্ছে ওই দিন কিন্তু গত বৃহস্পতিবার ঢাকার যেই ওয়েদার ছিল ওইটা ছিল হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বাজে সিটি, আপনার বায়ু। হ্যাঁ, ম্যাম ওয়েদার হচ্ছে পলিউটিভ ছিল। প্রচন্ড, এবং ওইটা হচ্ছে আপনার সবচাইতে বাজে, ওয়ার্ল্ডের সবচাইতে বাজে মানে দুর্যোগপূর্ণ বায়ু বলেছে এটাকে। হ্যাঁ, এবং কয়েকটা জায়গায় অ্যালার্ট দিয়েছে যে ঢাকায় ওই টাইমে আপনার না করতে নিষেধ করেছিল, মানে ওপেন এয়ারে, মানে রাস্তাঘাটে বা মানে ওপেন এয়ারে আর কি আপনার ব্যায়াম না করতে বা কোনো ভারী এক্সারসাইজ না করতে, যে কোনো হেভি এক্সারসাইজ নিষেধ করেছিল। তারপরে রানিং, বিভিন্ন হচ্ছে আপনার ম্যারাথন বা রানিং এর কিন্তু চলে। হ্যাঁ, এই ঠান্ডার সময় শীতকালে, হ্যাঁ, ওইগুলো স্টপ করে দেওয়া হয়েছিল কিন্তু ওই দিন। কেননা হচ্ছে যে যে কোনো মানে ওইটা এতটা বাজে ছিল, আমরা অ্যাকচুয়ালি হয়তো বুঝিনি, কিন্তু এতটা খারাপ ছিল যে এইজ লিমিট নেই, কিন্তু মানে স্ট্রোক করার অবস্থায় চলে যেতে পারতেন। যাদের ব্রিদিং প্রবলেম আছে তাদেরকেও হচ্ছে ওই দিন হচ্ছে করতে বলা হয়েছিল যে ভারী কোনো কাজ না করে বা কোনো স্ট্রেসফুল কোনো কাজ যেন না করা হয়, তাহলে ব্রিদিং ইস্যু হবে তাদের। হ্যাঁ, এবং ব্রিদিং ইস্যুটা নর্মালি ট্যাকেল যেভাবে দেওয়া যায় সেভাবে ট্যাকেল ওই দিন দেওয়া যেত না। তো পয়েন্টটা হচ্ছে যে দেখেন, এটাতে যেটা হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এফেক্টেড সবাই হচ্ছে, কিন্তু আন্ডার ডেভেলপড এবং ডেভেলপিং কান্ট্রি আগে এফেক্টেড হবে, তারপরে গিয়ে ওরা এফেক্টেড হচ্ছে, মানে ডেভেলপড কান্ট্রি গুলো উপরে ইম্প্যাক্টটা পড়বে, কিন্তু সবাই সবাই কোনো না কোনো ভাবে নেগেটিভলি ইম্প্যাক্টেড হবে। সো এখানে আমরা এটা নিয়ে হচ্ছে সোশিওলজিস্টরা কথা বলছি যে অবভিয়াসলি দেখেন, তাহলে অ্যাগেইন ক্যাপিটালিজম চলে আসলো। কেননা হচ্ছে যে ক্যাপিটালিজমের মেইন আইডিয়াটাই হচ্ছে, বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মেইন আইডিয়াটাই হচ্ছে আপনার প্রফিট ম্যাক্সিমাইজ করা।
সো তারা হচ্ছে মানে আপনার এনভায়রনমেন্টকে একদম নষ্ট করে দিতে হলে তারা দিবে, তারপরও নিজেদের প্রফিটটা খাবে তারা। হ্যাঁ, এবং সেটার জন্য যদি আন্ডার ডেভেলপ কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রির মানে বায়ু একদম দূষণ করে দিতে হয়, হ্যাঁ, সেটার কিন্তু কোনো রেসপন্সিবিলিটি নেয় না। দেখেন যে এরকম অনেক দেওয়া হচ্ছে, বলা হচ্ছে কিন্তু যে আপনারা যে আমাদের দেশে বায়ু দূষণ করছেন, এটার জন্য আপনারা কম্পেনসেট করেন, হ্যাঁ, কিংবা এমন কোনো দেন, আপনার এমন কোনো অল্টারনেটিভ ওয়ে বের করেন যেন হচ্ছে আমাদের এই প্রবলেমটা না হয়। কারণ ডেভেলপিং কান্ট্রিতেই কিন্তু সব ফ্যাক্টরি গুলো সরিয়ে নেওয়া হয়েছে। ওরা কিন্তু মানে যেরকম ইউরোপের যারা যেগুলোই হচ্ছে একদম ডেভেলপড কান্ট্রি, তারা কেউ কিন্তু কোনো ফ্যাক্টরি রাখছে না তাদের কান্ট্রিতে, সব হচ্ছে ডেভেলপিং কান্ট্রিতে সরিয়ে নিচ্ছে। সো এই কারণে দেখা যাচ্ছে যে আমরা বলছি যে কন্টিনিউয়াসলি ওরা মানে এনশিওর করছে যেন ওদেরটা ভালো থাকে, এবং ওরা হচ্ছে কিন্তু ওরা আবার মানে নিজের ওয়েদারও ভালো রাখবে, মানে ক্লাইমেটও ভালো রাখবে, আবার হচ্ছে প্রফিটও মেক করবে। তো মানে তো দেখেন এইখানে হচ্ছে আপনার গ্লোবাল মার্কেট বা গ্লোবাল ইকোনমি বলেন, গ্লোবাল পলিটিক্স বলেন, দুইটাই ওরা হ্যান্ডেল করছে। এবং এনি হাউ তারা হচ্ছে এই আন্ডার ডেভেলপড এবং ডেভেলপিং কান্ট্রি, মেইনলি ডেভেলপিং কান্ট্রি, তাদের হচ্ছে একদম অবস্থা খারাপ করে দিচ্ছে। দেখেন এই স্মগের বিষয়টা এই বছর ঢাকাতে অনেক বেশি হলো, হ্যাঁ, সিগনিফিকেন্টলি বেশি হলো। তার আগে হচ্ছে দিল্লিতে হয়েছে, হ্যাঁ, আর দিল্লির আগে হচ্ছে আপনার ইসে হয়েছে, কি বলে, চায়নাতে হয়েছে। হ্যাঁ, এই একই সেম রিজন। আপনারা দেখবেন যে এখন আমাদের যে কক্সবাজার সি বিচ, হ্যাঁ, ওইখানে আপনার মানে আমরা যখন ছোটবেলায় যেতাম তখন পাবলিক যে প্লেস গুলো ছিল, হ্যাঁ, সেইখানে আপনার পানিতে ওরকম ফেনা থাকতো না, মানে নোংরা লালচে টাইপের ফেনা। কিন্তু এখন যদি আপনি পাবলিক মানে একদম ওপেন স্পেস গুলোতে যান, হ্যাঁ, তাহলে দেখবেন প্রাইভেট বিচ না, ওপেন বিচ বা পাবলিক বিচে যদি যান, তাহলে আপনি দেখবেন যে পানিটা মানে এত ক্লিন না। হ্যাঁ, আপনি দূর থেকে যে ঢেউগুলো আসবে আপনি দেখবেন যে ওখানকার যে ফেনা, ওটা ধবধবে সাদা বা নর্মাল ফেনা না, ওইটা হচ্ছে আপনার কেমন জানি লালচে টাইপের ফেনা। এটার কারণটাও কিন্তু হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টের জন্য। দেখেন কতটা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট থাকলে এক মানে এই সাগরের পানি পর্যন্ত দূষিত হয়ে যেতে পারে। সো আমাদের অ্যাকচুয়ালি ওয়েদারের অবস্থা খুবই 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 খারাপ। হ্যাঁ, তো এই কারণে মেইনলি হচ্ছে যে এই যে আপনার পুয়ার অ্যান্ড রিচ, ডেভেলপিং কান্ট্রি এবং হচ্ছে ডেভেলপড কান্ট্রির মধ্যে যে ইনইকুয়ালিটি গুলো, এবং এই যে ডেভেলপিং কান্ট্রির মানুষের যে হেলথ এবং লাইফ নিয়ে, লাইফটাকে যতটা ডিভ্যালু করা হচ্ছে, হ্যাঁ, সেইটা জন্য হচ্ছে আমরা সোশিওলজিস্টরা এনভায়রনমেন্ট নিয়ে কথা বলতে চাই। যে এনভায়রনমেন্টকেও দেখা যাচ্ছে, এনভায়রনমেন্টের বিষয়টাও এখন এরকম পুয়ার অ্যান্ড রিচের একটা আনইকুয়াল ডিস্ট্রিবিউশনের মধ্যে দিয়ে চলে গেছে। ওকে, সো এটা হচ্ছে নর্মালি 2 বা 3 নাম্বারের কোশ্চেনে আসে। আমি এখানে মেইন পয়েন্টগুলো বুলেট পয়েন্ট হিসেবে দিয়ে দিয়েছি, এটাকে এলাবোরেট কিন্তু করতে হবে। হ্যাঁ, আর বইয়ের মধ্যে একটু এলাবোরেটেড ওয়েতেই লেখা আছে। আচ্ছা, হিউম্যান ইকোলজি কি? হিউম্যান ইকোলজিটা হচ্ছে যে আপনার মানুষের সাথে এনভায়রনমেন্টের যেই রিলেশনশিপটা। হ্যাঁ, মানে হচ্ছে যে দেখেন আপনার আম, আমরা তো হচ্ছে যে অবভিয়াসলি এনভায়রনমেন্টের অবস্থা যদি ভালো হয়, হ্যাঁ, এনভায়রনমেন্টের উপর ভিত্তি করে আমাদের লাইফ স্টাইল থেকে শুরু করে আমাদের ড্রেসিং থেকে, মানে আমাদের যে জামা কাপড় আউটফিটস থেকে শুরু করে আমাদের সবকিছুই কিন্তু আপনার এনভায়রনমেন্টের উপর ভিত্তি করে হয়। দেখেন যেরকম হচ্ছে যে এটা বলা হয় যে যেই কান্ট্রিগুলো অনেক বেশি কোল্ড বা উইন্টারি, সেই সব কান্ট্রির মানুষদের মধ্যে ইন্ট্রোভার্ট থাকে বেশি। হ্যাঁ, হুইচ ইজ ট্রু। হ্যাঁ, আপনি যদি নরওয়েতে যান কিংবা নরওয়ে বা নেদারল্যান্ডস বা তো নর্ডিক কান্ট্রিজ গুলোতে যদি যান, দেখবেন যে তারা খুবই ইন্ট্রোভার্ট, তারা মানে খুবই তাদের মানে অ্যাপ্রোচ গুলো অনেক কোল্ড।
হ্যাঁ, এটার কারণটা হচ্ছে যে এবং ওদের আম, আমাদের মতো এত মানে যেই সব জায়গায় হচ্ছে আপনার সান বা একটু বেশি হচ্ছে ওয়ার্ম প্লেসেস, সেইখানেই হচ্ছে কালচারালি ওরা অনেক রিচ থাকে। হ্যাঁ, কালার নিয়ে ওরা অনেক লাফালাফি করে, মানে কালারফুল জিনিস থাকে। কিন্তু হচ্ছে আপনি যদি উইন্টারি বা খুব বেশি কোল্ড এরিয়া গুলোতে যান, তাহলে ওদের না নর্মালি এরকম হয় যে হয়তো কয়েক মাস আপনার গরম থাকে আর বাকি সময়গুলো আপনার পুরাটুকুই হচ্ছে ঠান্ডা। তো ওরা আসলে দুইটা কালার দেখে, একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে সাদা। হ্যাঁ, সবুজও হচ্ছে আসলে বেশি দিন দেখে না। তো এই জন্য বলা হয় যে ওয়ার্ম এরিয়া গুলোতে মানুষ অ্যাকচুয়ালি হয় বেশি, সোশ্যাল হয় বেশি, তাদের কালচারও অনেক রিচ থাকে। কিন্তু এই হিউম্যান ইকোলজির মধ্যে আমরা সোশিওলজিতে কালচার নিয়ে অত বেশি না পড়বো হচ্ছে এনভায়রনমেন্টের অ্যান্ড ইকোনমি নিয়ে, যে ইকোনমিক্যালি আমাদের জন্য এটা কতটা হার্মফুল বা কিভাবে কি কাহিনী। দেখেন, যখন হচ্ছে এই ওয়ার্ম কান্ট্রি গুলোর আপনার ওয়েদার খারাপ হতে থাকে বা এনভায়রনমেন্ট খারাপ হতে থাকে, বেশ কয়েকটা ঘটনা ঘটে। এক নাম্বার হচ্ছে যে আমাদের ফুড ইকোনমি বা আমাদের খাবারের উপর একটা ইম্পর্টেন্ট মানে একটা বাজে ইম্প্যাক্ট পড়ে। দেখেন, আমরা আগে কিন্তু মানে আমাদের যে ফসল, হ্যাঁ, মানে আমাদের যে মাটি, হ্যাঁ, সেটা আগের থেকে ফার্টিলিটি অনেক কমেছে। হ্যাঁ, যদিও হচ্ছে আমরা জেনেটিক্যালি অনেক বেটার অবস্থায় যাচ্ছি, মানে জেনেটিক্যালি অনেক টাইপের প্রকারভেদ আনছি আমাদের ধানে বা বিভিন্ন ধরনের সবজির মধ্যে। হ্যাঁ, ভ্যারাইটি আনছি। হ্যাঁ, কিন্তু প্রবলেমটা হচ্ছে ফার্টিলিটি কিন্তু আগের মতো নেই। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আমাদের অনেক নদী অলরেডি শুকিয়ে গিয়েছে, যেটা খুবই অ্যালার্মিং। এবং আমি জানি না আপনারা জানেন কিনা যে এটা বলা হয় যে মানে বাংলাদেশ, আপনারা কি জানেন যে মালদ্বীপ যে ডুবে যাচ্ছে? কেউ কি জানেন? ও আচ্ছা। Yes, miss. Yes, ma'am. হ্যাঁ, মালদ্বীপ ডুবে যাচ্ছে এবং বলা হয় যে মানে এটা খুব দূরে নাই যে বাংলাদেশও ডুবে যাবে। হ্যাঁ, এটার কারণটা হচ্ছে যে মানে বাংলাদেশের কিন্তু আপনারা যে মানচিত্র দেখে এসেছেন সেখান থেকে কিন্তু এখন একটু ডিফারেন্ট হয়ে গিয়েছে। আমাদের অনেক দ্বীপ ছিল যেগুলো অলরেডি ডুবে গিয়েছে। হ্যাঁ, আমাদের মানচিত্র যে সেখানে হচ্ছে যে ভোলা বা এইসবের দিকের যেটা, ওরা ওই জায়গা, অনেক জায়গা কিন্তু এখন ডুবে গিয়েছে। আগে ওই জায়গায় জমি ছিল আমাদের। হ্যাঁ, এবং বাংলাদেশ খুব স্লোলি কিন্তু আস্তে আস্তে আসলে ডুবছে। বর্তমানে আবার আপনি যদি দেখেন যে আম, খুব রিসেন্টলি একটা জিনিস এই নিয়ে কথা হয়েছে যে নিউ ইয়র্কে এত বেশি দালান কোঠা হয়ে গিয়েছে। হ্যাঁ, যে এবং ওইখানকার ওয়েদারও আনফর্চুনেটলি অনেক খারাপ। হ্যাঁ, তো ওইখানের যেটা প্রবলেমটা হয়েছে, ওদের যে ল্যান্ডটা সেটা ডেবে গিয়েছে, মানে ওদের যে মাটি সেটা ডেবে গিয়েছে। এত বেশি মানে আরবানাইজেশনটা এত এত বেশি। তো এখানে পয়েন্টটা হচ্ছে যে আমরা টাকার পিছনে এত বেশি ছুটছি যে অ্যাকচুয়ালি আমাদের যে মানে সার্ভাইভ করার মানে অবস্থা দিন দিন, মানে পসিবিলিটি দিন দিন কমছে, সেইটা আসলে আমরা করছি না, কি বলবো, প্রায়োরিটি দিচ্ছি না। হ্যাঁ, এবং এনভায়রনমেন্টের জন্য আপনার এখন বর্তমানে যেই পরিমাণ ক্যান্সার বেড়েছে, কেননা দেখেন আমাদের হচ্ছে এনভায়রনমেন্ট খারাপ হওয়ার কারণে আপনার বিভিন্ন ধরনের মানে মানে সান থেকে, মানে সূর্য থেকে বিভিন্ন ধরনের ক্ষতিকর রশ্মি কিন্তু আমাদের বডিতে আসছে। এই যে যখন হিট ওয়েভ চলে, বারবার বলে না যে আপনারা বডি কভার করে যাবেন, তারপরে হচ্ছে আর কি যে বেশি হাঁটাহাঁটি না করতে। হ্যাঁ, একটা নির্দিষ্ট টাইমে হচ্ছে আপনার এরকম বলে যে 12:30 থেকে বা 1টা থেকে 3টার মধ্যে আপনারা বাইরে থাকবেন না। এই জিনিসগুলো হিট ওয়েভের সময় বলে, কেন ওই টাইমে থাকলে এমন না আপনি বের হবেন আর সাথে সাথে আপনি ধূপ করে মরে যাবেন, এরকম কিছু না। রেদার যেটা হবে যে ওই রশ্মিগুলো আপনার বডিতে যদি আহ মানে কন্টিনিউয়াসলি টাচ করে, তাহলে যেটা হবে বা মানে আপনার বডি স্কিন যদি অ্যাবজর্ব করতে থাকে ওই রশ্মিগুলো, আপনার বেড়ে যাবে, ক্যান্সার হওয়ার প্রবণতা বেড়ে যাবে। আপনার ক্যান্সার না হলেও আপনার বাচ্চার ক্যান্সার হওয়ার প্রবণতা বাড়বে। এগুলা এগুলো অ্যাকচুয়ালি মানে হিউম্যানের সাথে আপনার এনভায়রনমেন্টের যে কানেকশন এবং হিউম্যানের সার্ভাইভিং এর জন্য
এনভায়রনমেন্ট খুবই 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 ইম্পর্টেন্ট। কেননা দেখেন এনভায়রনমেন্ট কি, এই যদি আমরা বলি পৃথিবীর হেলথ হচ্ছে এনভায়রনমেন্ট। এখন আপনি যেখানে আছেন সেইটার যদি হেলথ আপনি নিজ দায়িত্বে নষ্ট করেন, হ্যাঁ, তাহলে অবভিয়াসলি সেটা আপনাকে ব্যাকফায়ার করবে। সো এই জন্য হিউম্যান ইকোলজি খুব ইম্পর্টেন্ট, যে হিউম্যানরা আসলে কোন কোন ভাবে এই এনভায়রনমেন্টের সাথে কানেক্টেড, এবং এনভায়রনমেন্ট যদি খারাপ হয় সব দিক থেকেই, আপনার ফুড ইকোনমি বলেন, আপনার আম, আহ, ই আপনার হেলথ বলেন, আপনার নিজস্ব প্রপার যে ইকোনমি সেটা বলেন, হ্যাঁ, সবকিছুই কোনো না কোনো ভাবে ইম্প্যাক্ট করবে। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনার ফিউচার ইম্প্যাক্ট, মানে ফিউচারটাকে নেগেটিভলি ইম্প্যাক্টেড হচ্ছে, উইচ ইজ মানে ভেরি ভেরি কনসার্নিং। ওকে, আমাদের মেইন এনভায়রনমেন্টাল থ্রেটস গুলো নিয়ে এখানে কথা বলা হয়েছে, যে মেইনলি তিনটা বিষয় নিয়ে আমরা কনসার্ন। একটা হচ্ছে বায়োডাইভার্সিটি, একটা হচ্ছে এনার্জি, আর একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। বায়োডাইভার্সিটি মানে হচ্ছে যে আপনার আমাদের এনভায়রনমেন্টে কি কি জিনিস আছে, মানে বিভিন্ন ধরনের গাছ আছে, পশু পাখি, এই জিনিসগুলো আছে। তো এখন দেখেন যখন হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজড এরাতে ঢুকেছি, তারপরে এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বলেন, ক্যাপিটালিজম বলেন, এইসব কারণে এক দিন দিন হচ্ছে আমাদের কিন্তু কমে গিয়েছে অনেক। ডিফরেস্টেশনের কারণে অনেক বেশি আমাদের আহ আশেপাশে একটা সময় ছিল, আমরা যেরকম ছোট যখন ছিলাম তখন না আমরা দেখতাম হচ্ছে যে শালিক পাখি, অনেক আশেপাশে অনেক শালিক পাখি দেখতাম। হ্যাঁ, তো আমরা স্কুলে যখন পড়তাম তখন এরকম হচ্ছে যে আমার একটা ফ্রেন্ড ছিল, সে হচ্ছে ওই দুইটা শালিক দেখলেই বলতো যে ঝগড়া হবে ঝগড়া হবে, এ বলে ঠাস করে আমাকে একটা থাপ্পড় মেরে দিত। মানে ও কিন্তু গালে চড় মারার, কিন্তু নিজের গালে চড় মারলে আপনার হচ্ছে ওই ঝগড়া হবে না, কিন্তু ও কেন জানি আমার গালে চড় মারতো। সো কাহিনী হচ্ছে দেখেন আমার এই মেমোরিটা আছে, বাট আমি এটা বলতে পারবো না এখন আর, যে ধরে নেন যে আমার যদি বাচ্চা হয়, আমার এই বাচ্চাটা শালিক পাখি আসলে ঢাকায় আশেপাশে দেখতে পাবে। হ্যাঁ, আর এটা ফ্যাক্ট। আপনার দেখেন শুধু কাক ছাড়া আসলে কিন্তু আপনি কোনো এখন আর দেখেন না, আহ কি বলে, পাখি দেখেন না, মানে আর তো পাখির যে কিচির মিচির এই যে বিষয়টা, এটাই নেই। তারপরে হচ্ছে রাতের বেলায় হচ্ছে ঝিঝি পোকা হচ্ছে শব্দ শুনতাম আমরা। এখন আমি সে লাস্ট কবে ঝিঝি পোকা শব্দ শুনেছি আমার মনে নেই, ঢাকায়। হ্যাঁ, তো ম্যাম দেখেন এখন মশার শব্দ শোনা যায়। এক্স্যাক্টলি। এবং দেখেন আরেকটা ইম্পর্টেন্ট রোল এখানে আছে, যে দেখেন আপনারা খেয়াল করবেন, আহ আগেও মশা কামড়াতো, এখনো মশা কামড়ায়, কিন্তু এখন হচ্ছে আপনার মশা কামড়ালে না দেখবেন আপনার জ্বলতে থাকে জায়গাটা, মানে এবং মানে আপনার মার্ক পড়ে যায়। হ্যাঁ, মশা কামড়ালে, কেননা মশা কিন্তু হচ্ছে যে এখন আগের থেকে অনেক টক্সিক হয়ে গিয়েছে। হ্যাঁ, আপনি খেয়াল করবেন যে আপনাকে হয়তো মশা টশা কামড়িয়েছে, ওই জায়গাটা হয়তো বা একদিন পরও হচ্ছে লাল লাল হয়ে ফুলে আছে, কেন টক্সিটি যায়নি এখনো। হ্যাঁ, এটার কারণটা হচ্ছে যে মানে ক্ষতিকারক বিভিন্ন মানে বিভিন্ন ভ্যারিয়েন্ট তৈরি হচ্ছে। হ্যাঁ, কিন্তু মানে আর ভালো যে জিনিসগুলো সেগুলো নাই হয়ে যাচ্ছে একদম। হ্যাঁ, আমাদের বাংলাদেশে প্রচুর কিন্তু আপনার মানে বায়োডাইভার্সিটি এমন ভাবে হ্যাম্পার হয়েছে, যে আমাদের হচ্ছে দেখেন এখন হচ্ছে বাংলাদেশে কাঠবিড়ালি পাওয়া যায় না, অথচ একটা সময় আমি শুনেছি যে যে আপনার বাড্ডা ধানমন্ডি এইসব দিকে কাঠবিড়ালি দেখা যেত। ঠিক আছে, তারপরে হচ্ছে চড়ুই পাখিও দেখা যায় না। হ্যাঁ, আগে চড়ুই পাখি, মানে আমি যখন ছোট ছিলাম তখন আমার মনে আছে আমি হচ্ছে চড়ুই পাখি হচ্ছে আমাদের বারান্দায় এত কিচিরমিচির করতো যে আমার ঘুম ভেঙে যেত। এই যে শুক্রবার সকালে আমি খুব বিরক্ত হতাম যে এত চড়ুই পাখি কিচিরমিচির করছে। হ্যাঁ, তারপর চড়ুই পাখি বাসার কর্নারে বাসা বাঁধতো। হ্যাঁ, এরকম কত কিছু হতো, এখন আপনি দেখতে পাবেন না, খুব কম খুব কম। হ্যাঁ, এবং আপনি আরেকটা জিনিস দেখেন যে আপনারা নিজেরাই যখন ছোট ছিলেন তখন শীতকালটা কত মানে ঢাকাতেই বড় ছিল। হ্যাঁ, এখন দেখেন এই কিছুদিন হলো শীতটা পড়লো, আবার জানুয়ারি পর্যন্ত আসবে, এন্ড মানে ফেব্রুয়ারিতে হালকা ফিল হয় যে হ্যাঁ শীত শীত, মার্চে কিন্তু নাথিং।
হ্যাঁ, ওই সময় কিন্তু গরম। সো এখন দেখেন আমাদের যে ওয়াইল্ড লাইফ কিন্তু খারাপ ভাবে হ্যাম্পার হচ্ছে। আমাদের এইদিকে হচ্ছে ঢাকাতে আপনার পলিউশনের অবস্থা খারাপ, মানে পলিউটেড হয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছে, কিন্তু আমরা হচ্ছে গাছ আশেপাশে নাই। হ্যাঁ, মানে কোনো গাছই নেই, যেখানে গাছ আছে সেখানে হচ্ছে আপনার ভেঙে গাছটা সব ক্লিন করে আপনার অ্যাপার্টমেন্ট বিল্ডিং হচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনারা ওই যে হাতির ঝিলের যে লেক, হ্যাঁ ওইখানে বা গুলশানের যে লেকটা, মানে লিটারেলি এত পচা পানি। হ্যাঁ, মানে আমি হচ্ছে এটা বলি যে হাতির ঝিলে হচ্ছে ওই ইগুলো আছে না, বোট গুলো আছে না, মানে একটা নৌকার মতো বোট যে বলে না, কি জানি একটা বলে ওটাকে, হ্যাঁ ট্যাক্সি কি ম্যাম, ট্যাক্সি, ট্যাক্সি ম্যাম। হ্যাঁ বোট, রিভার ট্যাক্সি বলে না কি, ওয়াটার ট্যাক্সি বলে হ্যাঁ, বোধহয়। ওয়াটার ট্যাক্সি ম্যাম, ওয়াটার হ্যাঁ, ট্যাক্সি। ওয়াটার ট্যাক্সি। হ্যাঁ, তো ওয়াটার ট্যাক্সি আমি বলি যে কেউ যদি হাতির ঝিলের ওই ওয়াটার ট্যাক্সি থেকে পড়ে হচ্ছে মানে ওই পানি খায়, অ্যাকচুয়ালি তার মানে ওই সাঁতার না জানার জন্য ডুবে মরবে না, ওই পানি খেয়ে শেষ, শি অর হি ইজ ডান দেয়ার। হ্যাঁ, কেননা মানে এত বাজে পানি। হ্যাঁ, তো আপনি দেখেন যে অথচ একটা টাইম ছিল ওইখানে মানে ওইখানে ওয়াটার ট্যাক্সি ওগুলা বাদ দেন, মানে মানুষজন অ্যাকচুয়ালি পানি ইউজ করতো। হ্যাঁ, ওয়ান্স আপন এ টাইম। সো এখন পয়েন্টটা হচ্ছে যে আমরা আমাদের মানে এই যেটা হচ্ছে আমাদের এই পলিউশনটা থেকে আমাদেরকে মানে আমরা সার্ভাইভ করতে পারবো বা রক্ষা করতে পারবে, সেই বায়োডাইভার্সিটি আমরা নষ্ট করে দিচ্ছি। হ্যাঁ, এবং এটা খারাপ হওয়ার কারণে, আপনার এত পলিউটেড হওয়ার কারণে, আর মোস্ট ইম্পর্টেন্টলি আপনার বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর ওয়াইল্ড লাইফ ট্রেডিং হয়েছে। তার মানে হচ্ছে যে আমাদের দেশে কিন্তু আগে মানে আশেপাশে কুমির থাকতো, তারপরে হচ্ছে আপনার সাপ। হ্যাঁ, এদের সাপ কুমির এদের চামড়া কিন্তু খুবই এক্সপেন্সিভ। ওকে, এবং বাংলাদেশ থেকে প্রচুর এই আহ আপনার প্রাণীগুলো ট্রেডিং করা হতো। হ্যাঁ, বা এখনো পর্যন্ত হয়। সো এই জিনিসটা কিন্তু আপনার উইথ টাইম দেখা গিয়েছে, দেখেন আগে যে যে কোবরা মানে সাপ, হ্যাঁ কোবরা বাংলাদেশে বলেন বা এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কোবরা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বা হচ্ছে হ্যাঁ কোবরা, কোবরা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা সাপ ছিল এবং খুবই প্রাইসি ওদের চামড়া, এবং প্রচুর ট্রেডিং হয়েছে বিভিন্ন ওই যে ওদের চামড়া দিয়ে বিভিন্ন ব্যাগ জুতা এগুলো বানানোর জন্য, এবং খুব এক্সপেন্সিভ ওয়ান। সো মানে পয়েন্টটা হচ্ছে ডিফরেস্টেশন বলেন, পলিউশন বলেন, ওয়াইল্ড লাইফ ট্রেডিং বলেন, সবকিছু মিলিয়ে এই বায়োডাইভার্সিটির অবস্থা খারাপ করে দিয়েছে। এখন আপনি যদি পাখিদের বাসা মানে গাছই হচ্ছে কেটে ফেলেন, তাহলে ওরা তো থাকবে না, ইটস নর্মাল। হ্যাঁ, ওরা সার্ভাইভ কি করে করবে? তো এনভায়রনমেন্টাল থ্রেটের মধ্যে একটা হচ্ছে এই বায়োডাইভার্সিটি হচ্ছে আপনার নষ্ট করা বা বায়োডাইভার্সিটি ডিস্ট্রাকশন। আর একটা হচ্ছে আপনার এনার্জি। তো উইথ টাইম আমাদের যে ন্যাচারাল রিসোর্স, মোস্ট ইম্পর্টেন্টলি মানে তেল, অয়েলের রিসোর্স কিন্তু নেই হয়ে যাচ্ছে, এবং 2050 মধ্যে মানে ওয়ার্ল্ডে আর অয়েল থাকবে না। হ্যাঁ, মানে ন্যাচারাল যে তেল ওটা থাকবে না। তো এটা হচ্ছে এখন, এবং এখনো পর্যন্ত কিন্তু নতুন তেলের খনি পাওয়া যায়নি। যদি হচ্ছে তেলের খনি পাওয়া যায়, ইট উইল বি আ ভেরি গুড থিং, কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তো এই জন্য কন্টিনিউয়াসলি অল্টারনেটিভ খোঁজা হচ্ছে যে তেলের বদলে আমরা কি ইউজ করব। হ্যাঁ, ম্যাম তো খনি অনেক আছে ম্যাম, কিন্তু ম্যাম সবকিছু আর কি উঠাইতে পারে না ম্যাম। যে পরিমাণ খরচ হবে ওই খনি থেকে তেল উঠাইতে, অতটুকু আর কি মানে ওরা লাভবান হবে না দেখে আর কি উঠায় না ম্যাম। বাংলাদেশেও হ্যাঁ, আছে ম্যাম অনেকগুলো, কিন্তু এগুলো ওই যে ক্যাপিটালিস্টরা আর কি ইনভেস্টমেন্ট করে না, এই কারণে আর কি উঠাতে পারছে না। কেন ইনভেস্টমেন্ট করছে না? কেননা হচ্ছে দুর্যোগের টাইমে ওরাই এটা নিয়ে নিবে, আমাদেরকে তো দিবে না। জি ম্যাম। প্রবলেমটা তো এটা। হ্যাঁ, আমাদেরই দেখবেন, দেখেন আমাদের যে কয়লার খনি ছিল বড়পুকুরিয়া কয়লার খনি, ওখান থেকে প্রচুর কিন্তু পাচার করা হয়েছে ইন্ডিয়াতে। প্রচুর আপনার কয়লা পাচার করা হয়েছে ইন্ডিয়াতে। তারপরে হচ্ছে শুধু ইন্ডিয়াতে না, আরো অনেকগুলো কান্ট্রিতে হচ্ছে কয়লা হচ্ছে পাচার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাদের দেশের অনেক জায়গায় কিন্তু ম্যাম হচ্ছে। একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? শিওর শিওর, বলেন। ম্যাম এই ক্লাসে কি অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি? কেন চলে যাবেন?
ম্যাম আমার অ্যাকচুয়ালি 10 মিনিটস পরে আরেকটা ক্লাস শুরু হবে না বেসিক্যালি না না কনসালটেশন সমস্যা ক্লাস। নাই, এতে সমস্যা নাই, চলে যান, সমস্যা নাই। আপনি ম্যাম কোন আমার সেকশনে অ্যাটেন্ডেন্সটা বাবা? তাহলে হ্যাঁ, আপনি আপনি আপনার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব, সমস্যা নাই। আপনার কোন সেকশনে, ম্যাম আমি 10 না 11? সেকশন নাম্বারটা ম্যাম ভুলে গেছি, তবে আমি হচ্ছে 12:30টার সকালে না দুপুরে? দুপুরে ম্যাম। ওকে, ঠিক আছে, যান। ম্যাম আমি কি আইডি নম্বরটা লিখে দিব কমেন্ট না 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 সেকশনে? না না, আমি হচ্ছে আপনাদের মানে এখানে হচ্ছে অটো আপনাদের প্রেজেন্ট হয়ে যায়, সমস্যা নেই। আচ্ছা থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে, আচ্ছা। সো এনার্জির ক্ষেত্রে আমরা যেটা চিনি বলছিলাম, আচ্ছা অয়েল। তো অয়েলের ক্ষেত্রে দেখেন যে আমাদের বিভিন্ন মানে এনার্জির যে উৎসগুলো বা মানে সোর্স অফ এনার্জি গুলো দেখা যাচ্ছে সেগুলো সামহাও আপনার হাতে চলে যাচ্ছে, ক্যাপিটালিস্টদের হাতে চলে যাচ্ছে। হ্যাঁ, হয় আপনার ইর জন্য যাচ্ছে, আপনার দুর্নীতির জন্য যাচ্ছে, অথবা হচ্ছে কোনো চুক্তির জন্য চলে যাচ্ছে। মানে চুক্তি করে দেখা যাচ্ছে আমাদেরকে হয়তো বা কোনো একটা কিছু অফার করলে আমরা তার বদলে বলবো আচ্ছা ঠিক আছে আমাদের গ্যাস নেন, আমাদের কয়লা নেন, আমাদের আমাদের অয়েল অয়েল নেন। হ্যাঁ, তো এখন প্রবলেমটা হচ্ছে যখন এগুলা কমতে থাকে কিন্তু এরা তো কোনো না কোনো ভাবে এটাকে ইউটিলাইজ করছে, এবং সেই ইউটিলাইজটা যেটা করছে সেটা তো হচ্ছে মানে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি কোনো কিছুটা ইউজ করছে না। তারা তাদের কলকারখানা চালাচ্ছে, তাদের ইকোনমি চালাচ্ছে, তারা প্রফিট গেইনের জন্যই যা করার করছে। হ্যাঁ, এই কারণে দেখা যাচ্ছে যে উইথ টাইম মানে ইন জেনারেল পৃথিবীর এনার্জির যে রিসোর্স গুলো সেগুলো কমছে আস্তে আস্তে। হ্যাঁ, দেখেন আগে খুব সহজ জিনিস, দেখেন আমাদের আগে আহ ইর কিন্তু অনেক অ্যাভেলেবেল ছিল, সোনা। হ্যাঁ, এখন কেন সোনার দাম এত বাড়ছে এবং ওয়ার্ল্ড ওয়াইড সোনার দাম এত বেড়ে গিয়েছে? হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট রিজন বলা হয় যে এখন সোনার খনি কিন্তু বেশিরভাগ সোনার খনি হচ্ছে এখন পুরো এমটি। নতুন নতুন সোনার খনি পাওয়া যাচ্ছে, বাট সবারই একটা অ্যাপ্রক্সিমেট আছে যে কত, সেটা কতটুকু হতে পারে। খুব বেশি আর বাকি নেই বিভিন্ন সোনার খনিগুলো। হ্যাঁ, তো যাই হোক, মানে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এনার্জি এখন মানে এনার্জির সোর্স গুলো কমে যাচ্ছে, আমাদের ন্যাচারাল রিসোর্সেস কমছে। আরেকটা আছে অবভিয়াসলি যেটা নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। হ্যাঁ, যে দিনকে দিন আমাদের পৃথিবীর বাড়ছে, টেম্পারেচার অনেক বাড়ছে, এবং খুব খারাপ ভাবে আপনার আমাদের মানে নর্থ পোল এন্ড সাউথ পোলে যে বরফগুলো আছে সেগুলো হচ্ছে কিন্তু হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, এবং খুবই সিগনিফিকেন্টলি আপনার মানে খুবই সিগনিফিকেন্টলি হাই লেভেলে আপনার হচ্ছে বরফ গলছে। হ্যাঁ, এই জন্যই হচ্ছে বরফ যেহেতু অনেক বেশি গলছে, এই কারণে হচ্ছে আপনার ওয়াটার লেভেল বাড়ছে। হ্যাঁ, আর ওয়াটার লেভেল যদি এভাবে বাড়তে থাকে আসলে মানে পৃথিবীর জন্য এটা খুব একটা গুড নিউজ না। যাই হোক, এখানে হচ্ছে অলরেডি আমি মোটামুটি কভার করেছি। এখানে বলছে যে এইটার রিজনটা কি, মানে এনভায়রনমেন্টাল যে এই ইস্যুটা, এইটার দোষটা কার? এখানে অবভিয়াসলি কনফ্লিক্ট থিওরির কথা বলা হয়েছে যে আমরা দেখেন যেরকম বাংলাদেশ খুব রিসেন্টলি একটা সলিউশন এনেছে। আপনার ফাস্ট ফ্যাশন কি বুঝেন? ফাস্ট ফ্যাশন কি? আচ্ছা, ফাস্ট ফ্যাশনটা হচ্ছে ধরে নিন যে আপনার কমার্শিয়ালি জামা কাপড় তৈরি করা। তো কমার্শিয়ালি যখন জামা কাপড় তৈরি করে তখন হচ্ছে ওদের মেইন আইডিয়াটা থাকে কোয়ালিটি হচ্ছে যে যেরকমই হোক না কেন কোয়ান্টিটি বেশি হবে। তো বলা হয় ফাস্ট ফ্যাশনের মেইন মোটো বা মেইন এজেন্ডা হচ্ছে কোয়ান্টিটি ওভার কোয়ালিটি, মানে কোয়ালিটির থেকে তারা কোয়ান্টিটিটাকে বেশি ইম্পর্টেন্স দেয়, যে কোয়ালিটি যেমনই হোক তারা কোয়ান্টিটিটাকে অনেক বেশি বেশি জিনিসপত্র তৈরি করবে এবং যেন হচ্ছে কাস্টমার বেশি কিনে। ওকে, কিন্তু আহ এই অতিরিক্ত এর জন্য আপনার কোয়ান্টিটিটা অনেক বেশি হওয়ার জন্য বা পণ্যের পরিমাণ অনেক বেশি হওয়ার জন্য যেটা হয় যে আপনার পরিবেশ দূষণ হয় বেশি। তো বাংলাদেশ হচ্ছে একটা অল্টারনেটিভ ওয়ে বের করেছে, সেটা হচ্ছে যে স্লো ফ্যাশন, মানে ফাস্ট ফ্যাশনের বিপরীতে স্লো ফ্যাশনের কথা বলছি আমরা। যেখানে হচ্ছে যে আপনি কি এটা কখনো খেয়াল করেছেন যে যে আমাদের বাবারা যে লুঙ্গি পরে,
হ্যাঁ, আপনাদের বাবারা তো লুঙ্গি পরে, রাইট? বা লুঙ্গি যে Yes, ma'am. লুঙ্গি কত দেখবেন, আপনি একটা খেয়াল করে দেখবেন আপনার জামা কাপড় লুঙ্গি কিন্তু মানে ধোয়া হয় একদম রিগোরাসলি, কিন্তু আপনি খেয়াল করবেন আপনার একটা জামা যদি হচ্ছে ওরকম রিগোরাসলি এভাবে করে ধোয়া হয় তাহলে বেশি দিন টিকবে না, কিন্তু লুঙ্গিটা চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। হ্যাঁ, এটা কি আপনারা খেয়াল করেছেন কখনো? কেউ খেয়াল করেনি? দ্যাটস উইয়ার্ড। Yes, খেয়াল miss, করেন। খেয়াল করছি সারা বছর চলে যায় একটা লুঙ্গি, মানে 2-3 বছরও কিছু হয় না। হ্যাঁ, এটার কারণটা হচ্ছে লুঙ্গি হচ্ছে স্লো ফ্যাশন, মানে হচ্ছে যে লুঙ্গির যেই কারিগরি বা বুনন সেটা হচ্ছে আপনারটার থেকে ডিফারেন্ট। হ্যাঁ, এবং আপনি লুঙ্গি যদি হাত দেন, মানে লুঙ্গি কিন্তু পরতে অনেক আরাম। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে যে ওটার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটাকে টেকসই হতে হবে। এবং এই যেহেতু এটা বাংলাদেশিরাই পরে, হ্যাঁ, এই জন্য ওই অনুসারে লুঙ্গি তৈরি করা হয়, যে এখানে ফাস্ট ফ্যাশনের কিছু নেই। আপনার এই লুঙ্গি হচ্ছে মানুষজন পরবে, অনেকদিন ধরে পরবে, এবং লুঙ্গি হচ্ছে বাইরে তো পরে না, বাসাতেই পরে। সো মানে এইখানে হচ্ছে মানে প্রফিটটা হচ্ছে হয়, বাট ফাস্ট ফ্যাশনের মতো হয় না। সো এখন বাংলাদেশ হচ্ছে একটা অল্টারনেটিভ ওয়ে অফার করছে, যে আহ যে লুঙ্গির যেই প্রসেসে লুঙ্গি তৈরি করা হয় বা লুঙ্গির যে কাপড় সেইটাকে হচ্ছে আপনার কমার্শিয়ালাইজ করা, মানে হচ্ছে স্লো ফ্যাশন, মানে অনেক দিন টেকসই হবে। হ্যাঁ, এবং হচ্ছে যে আপনি কন্টিনিউয়াসলি, মানে কেননা লুঙ্গিটা এমন ভাবে তৈরি হয় আপনার যে কোনো ওয়েদারেই মানে ওইটা নষ্ট হয়ে যায় না। মানে আপনার যেরকম, আপনি খেয়াল করবেন অনেক সময় হচ্ছে যে আপনি যদি ফর এক্সাম্পল, হ্যাঁ, আপনি যদি আপনার কোনো সোয়েটার আপনি যদি বেশিক্ষণ রোদে রাখেন তাহলে কিন্তু টেক্সচার নষ্ট হয়। হ্যাঁ, বা রোদে যদি মানে ওই গরম, মানে অনেকে রোদে দেয় না সোয়েটার টোয়েটার, তো আপনি যদি বেশিক্ষণ রাখেন বা অতিরিক্ত রোদের মধ্যে রাখা হয় সোয়েটারের কিন্তু টেক্সচার নষ্ট হয়ে যায়। আবার আপনার কিছু কিছু ড্রেস আছে আপনি দেখবেন বলেই দেয় যে মাইল্ড ডিটারজেন্ট দিয়ে ধুবেন, তারপরে হচ্ছে আয়রন করা যাবে না, আয়রন করলেও হচ্ছে একদম খুবই মাইল্ড টেম্পারেচারে আয়রন করতে হবে, এরকম অনেক রেস্ট্রিকশন থাকে। আর লুঙ্গি এমন একটা জিনিস সেটাকে হচ্ছে আপনি যেভাবে করে ইচ্ছা ধুবেন। হ্যাঁ, মানে হচ্ছে তারপরে হচ্ছে মানে রোদে দিয়ে দিবেন, যদি 3 দিন 4 দিনও রোদে রাখেন কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা সার্ভাইভ করবে, যদি ঠান্ডার মধ্যে রাখেন কোনো সমস্যা নাই, সার্ভাইভ করবে। সো এখন বলা হচ্ছে যে বাংলাদেশ বলছে যে আমাদের এখন এনভায়রনমেন্ট, মানে লুঙ্গির যে বুনন সেটাকে হচ্ছে আমরা যেন ইন্টারন্যাশনালি এটাকে আমরা করার ট্রাই করছি, ইন্ট্রোডিউস করার ট্রাই করছি, কেননা হচ্ছে আমরা মানে এনভায়রনমেন্ট থেকে এই যে ক্যাপিটালিজমের যে বিষয়টা বা কনফ্লিক্ট থিওরির যে পার্সপেক্টিভটা সেটা হচ্ছে যত মানে কনজামশন কমানো, মানে সরি, ক্যাপিটালিস্টের পার্সপেক্টিভ হচ্ছে কনজামশন বাড়ানো। হ্যাঁ, এটাতে যেটা হয় যে যত বেশি কনজামশন বাড়বে তত বেশি গ্রিন হাউস গ্যাস তৈরি হবে, এবং হচ্ছে আপনার তত বেশি আমাদের নষ্ট হবে, এনভায়রনমেন্ট নষ্ট হবে। সো এর জন্য বলা হচ্ছে যে ফর এক্সাম্পল যদি আমরা একটা অল্টারনেটিভ ওয়ে বের করতে পারি, যে লুঙ্গির যেই প্রসেস বা স্ট্র্যাটেজি। জি তাহসিন বলেন। মিস কনজাম্পশনের ব্যাপারটা আরেকবার বলবেন? শিওর। এখানে হচ্ছে কনফ্লিক্ট থিওরিস্টদের পার্সপেক্টিভ হচ্ছে যে ক্যাপিটালিস্টরা চায় বেশি বেশি প্রফিট। সো যত বেশি কনজাম্পশন বাড়বে, হ্যাঁ, তত বেশি প্রোডাকশনও বাড়বে, আর তাহলে তত বেশি হচ্ছে আপনার গ্রিন হাউসের গ্যাস, মানে গ্রিন হাউস গ্যাসটা ইমিশনটা বাড়বে বেশি, মানে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট গুলো বাড়বে বেশি, আর তত বেশি আপনার এনভায়রনমেন্ট নষ্ট হবে। সো ওইটা থেকে আমরা দূরে এসে আমরা ট্রাই করছি যে গ্রিন এনার্জি ইউজ করা কিংবা হচ্ছে গ্রিন ইন্ডাস্ট্রি ইউজ করা। এই দেখেন আমরা যেরকম, আপনারা এক্সাম্পল দিতে পারেন ব্র্যাক ইউনিভার্সিটির কথা, যে ব্র্যাক ইউনিভার্সিটিকে কিন্তু হচ্ছে অনেক বেশি করা হচ্ছে, কি বলবো, অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে স্ট্রাকচারের জন্য, কেন হচ্ছে আশেপাশে অনেক অনেক গাছ। হ্যাঁ, তাহলে হচ্ছে ওরা এটা ট্রাই করেছে যে এমন ভাবে গ্রিনারিটা এমন ভাবে করবে যেন হচ্ছে যে আহ মানে কি বলে, আপনার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা ইউনিভার্সিটি গড়ে ওঠে।
হ্যাঁ, এই জন্য গ্রিন মানে গ্রিন কালচার নিয়ে বা গ্রিন এনার্জি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটি কাজ করছে। হ্যাঁ, বা স্ট্রাকচারটা এরকম করা হয়েছে যে আপনি দেখবেন যে যদি হচ্ছে যে আশেপাশে যে গাছগুলো দেখছেন ওই গাছগুলো কিন্তু হচ্ছে যে এমন হবে না যে ওই শ্যাওলা পড়ে আপনার ইটাকে নষ্ট করে দিবে, দেয়ালগুলো নষ্ট করে দিবে, এরকম ঘটনা কিন্তু ঘটবে না। কারণ এমন ভাবে আর্কিটেকচারাল ডিজাইনটা করা হয়েছে যেন হচ্ছে এটা টেকসই হয় অ্যান্ড হচ্ছে এই গাছগুলোকে ট্যাকেল দিতে পারে। তো এখন হচ্ছে বলা হচ্ছে যে এই যে কনফ্লিক্ট থিওরি কিংবা এই যে আমরা যে ক্যাপিটালিজম নিয়ে কথা বলেছি সেই ক্যাপিটালিস্টদের এই ম্যাক্সিমাইজেশন প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য যা যা ঘটনা সেগুলো আমাদেরকে উল্টিয়ে দিয়ে আমরা অল্টারনেটিভ ওয়ে বের করব, যে ফাস্ট ফ্যাশনের পরিবর্তে আমরা স্লো ফ্যাশন ইউজ করব। স্লো ফ্যাশনটা হচ্ছে যে আপনার লুঙ্গির মতো টেকসই কাপড় দিয়ে জামা কাপড় তৈরি করা, ঠিক আছে? আমরা কোয়ালিটি নিয়ে কথা বলবো বেশি কোয়ান্টিটির থেকে, তাহলে আমরা কনসাম্পশনটা কমাতে হবে আমাদের। তারপরে হচ্ছে যে আশেপাশে যতটা পসিবল আপনার গ্রিন মানে গ্রিন একটা মুভমেন্ট বা গ্রিন এনার্জি প্রডিউস করা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো এখান কেন হচ্ছে যে আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে ওয়ার্ল্ডের 60% কনজাম্পশন হয় কিন্তু হচ্ছে আপনার আপার ক্লাস থেকে, মানে হচ্ছে ডেভেলপ কান্ট্রিরাই হচ্ছে 60% হচ্ছে আপনার ইর জন্য দায়ী, এনভায়রনমেন্টাল পলিউশনের জন্য দায়ী। ওকে, সো বাকি হচ্ছে পুরো পৃথিবীর আপনার ডেভেলপিং কান্ট্রি অ্যান্ড আন্ডার ডেভেলপড কান্ট্রি গুলো বাকি 40% নষ্ট করে। সো এই জন্য তাদেরকে বলা হচ্ছে বারবার যে মানে যারা এই ক্যাপিটালিস্ট তারা যেন হচ্ছে আপনার এই কনজিউমারিজমটা বন্ধ করে, বা এই যে মানে প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য তারা যে মানে প্রফিটের জন্য যে পুরো পৃথিবী ধ্বংস করে দিচ্ছে সেটা যেন বন্ধ হয়। দ্যাটস অল। তারপরে হচ্ছে যে একটা এই যে যেসব সলিউশন বললাম তার মধ্যে বলা হচ্ছে যে আমাদের হচ্ছে যে সাস্টেইনেবল আমরা কিছু মানে আমরা তো ডেভেলপমেন্টকে আটকাতে পারবো না, কিন্তু আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে যেতে পারবো কিনা। এতক্ষণ যে বিভিন্ন কথাবার্তা আমি বললাম যে ব্র্যাক ইউনিভার্সিটি, হ্যাঁ, কেন এই আর্কিটেকচারটা এইভাবে করে করা হয়েছে যে আপনি বিভিন্ন গাছ লাগাতে পারবেন কিন্তু দেয়াল টেয়াল নষ্ট হবে না। তারপরে হচ্ছে যে আমরা কেন স্লো ফ্যাশন নিয়ে কথা বলছি, হ্যাঁ, এই সবকিছু। আবার আপনি দেখেন যে আহ ওই যে আপনারা যদি ওয়াশরুমে যান, ওয়াশরুমের যে কলগুলো, হ্যাঁ, ওই কলগুলো কিন্তু আপনার হিসেবে আছে, কি বলে মানে যে অটো বন্ধ হয়ে যায় ব্র্যাক ইউনিভার্সিটির, এটার কারণটা যেন পানি নষ্ট না হয়। ওকে, যে যদি জাস্ট ইন কেস আপনি যদি ভুলেও যান পানি, বা হচ্ছে অনেক সময় কলে এরকম হয় না, প্লাম্বিং এর প্রবলেম হলে কন্টিনিউসলি টুপ 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 করে পানি পড়তে থাকে, বা হয়তো বা কেউ জোরে যদি লাগালো না তখন আস্তে আস্তে অল্প অল্প করে পানি পড়ছে। তো এই পানিও যেন ওয়েস্ট না হয় এই জন্য হচ্ছে অটোমেটিক কলগুলো দেয়া হয়। সো এখানে বলা হচ্ছে যে এমন কোনো ওয়েতে ডেভেলপমেন্টের দিকে আমরা দৌড়াতে পারি কিনা যেখানে আমরা খুবই মানে মানে অলরেডি হচ্ছে আমরা এনভায়রনমেন্ট যা নষ্ট করেছি, এখন কিছু করার নেই এটা, কিন্তু এখন বাকি যতটুকু আছে সেইটুকু আমরা মানে প্রিজার্ভ করতে পারি কিনা। তো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এটা কিন্তু কোশ্চেন আসে যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কি, শর্ট কোশ্চেন। তো এখানকার মেইন আইডিয়াটাই হচ্ছে যে যেগুলো হচ্ছে রিচ কান্ট্রি তাদেরকে হচ্ছে মানে আমরা অনলি ওই রিচ কান্ট্রি গুলোর দিকে ফোকাস করব এবং তাদেরকে হচ্ছে কনজাম্পশন লেভেলটা কমাতে বলবো, এবং এমন ভাবেই সবকিছু ডিজাইন করার ট্রাই করব যেন হচ্ছে আপনার মানে এই গ্রিন মুভমেন্টটা বা হচ্ছে আমাদের হচ্ছে যে এই এনভায়রনমেন্টাল পলিউশনটা কমাতে পারি এরকম। সো আপনারা হচ্ছে এক্সাম্পল এই স্লো ফ্যাশনের কথা বলতে পারেন বা গ্রিন ইন্ডাস্ট্রির কথা বলতে পারেন, যে রিসাইকেলিং বাড়িয়ে দেওয়া। আমরা যেরকম এখন হচ্ছে আপনার অনেক ক্ষেত্রেই হচ্ছে আমরা রিসাইকেলিং এর কথা বলছি, তারপর প্লাস্টিক ব্যাগ যে ইউজ না করার যে বিষয়টা আসলো, এটা পুরোপুরি হচ্ছে একটা কিন্তু গ্রিন মুভমেন্ট বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা মুভমেন্ট, যে হচ্ছে আমরা প্লাস্টিক ব্যাগের পরিমাণ কমিয়ে দিব। কেননা আমি জানি না আপনারা জানেন কিনা, খুব রিসেন্টলি এটা দেখা গিয়েছে যে আপনার মানুষের
বডির মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, মানে খুব পিচি পিচি প্লাস্টিক রক্তের মধ্যে। এটা খুবই হরেবল আসলে। হ্যাঁ, মানে এর মানে হচ্ছে যে মানে নেক্সট ডে যে বাচ্চাগুলো আসবে উইথ টাইম, তাদের অনেক রকম প্রবলেম হবে। হ্যাঁ, কেননা হচ্ছে যে মানুষের বডির মধ্যে মাইক্রোপ্লাস্টিক থাকার কথা না, কিন্তু আমরা যা খাচ্ছি, আমরা যা মানে ব্রিড করছি, সবখানেই আসলে প্লাস্টিকের ছোট ছোট কণা আছে। সো এই যে এই জিনিসগুলো, যে প্লাস্টিক ব্যবহার কম করা, আপনার রিইউজেবল জিনিসপত্র ব্যবহার করা, তারপরে উম, আর কি আপনার হচ্ছে বেশি বেশি গাছ লাগানো। হ্যাঁ, মানে হচ্ছে পুরো অ্যাজ আ হোল গ্রিন মুভমেন্টটাকে হচ্ছে প্রমোট করা। হ্যাঁ, জিরো ওয়েস্ট। হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে সাস্টেইনেবল ডেভেলপমেন্টে। ওকে। আচ্ছা, এনভায়রনমেন্টাল জাস্টিসটা অ্যাকচুয়ালি হচ্ছে যে যারা যারা হচ্ছে আপনার এই যে আমি যে বললাম যে গুলো রিচ যে কান্ট্রি গুলো, তাদেরকে বলা হচ্ছে যে এই একই কথা অ্যাকচুয়ালি ডিফারেন্ট ওয়েতে বলছে যে এনভায়রনমেন্টাল জাস্টিসের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ডেভেলপিং কান্ট্রির উপরে, আমি যে একটু আগে বললাম না H&M কি করছে, H&M থেকে শুরু করে আপনার ইন্ডিটেক্স, জারা, পুল এন্ড বিয়ার্স, এরা হচ্ছে সবাই, বা লেভিস, যে জিন্স কোম্পানিটা, জিন্সের যে ইটি বানায়, প্রোডাক্টস বানায়, তো ওরা হচ্ছে সবাই কি করছে, আমাদের ডেভেলপিং কান্ট্রিতে হচ্ছে করা হচ্ছে, কি বলে, ইন্ডাস্ট্রি গুলো বানানো হচ্ছে। সো এটা ছাড়াও দেখা যাচ্ছে যে অনেক সময় হচ্ছে যে যখন এনভায়রনমেন্টের অবস্থা খারাপ হয়, তখন ইন্ডিজিনাস পিপল যারা বা মাইনরিটিস যারা, তারা হচ্ছে আপনার, কিংবা হচ্ছে নর্মালি ইন্ডিজিনাস পিপলের কথা বাদ দেন, আমাদের দেশেই দেখেন যে ক্লাইমেট রিফিউজি বলে একটা বিষয় আছে। ক্লাইমেট রিফিউজি হচ্ছে আমাদের দেশে কিন্তু প্রচুর নদী ভাঙন হয়, তারপরে এই দেখেন ওই যে অনেক সময় শুনেন না ঘূর্ণিঝড় আসছে, জলোচ্ছ্বাস হচ্ছে, ওই সময় প্রচুর মানুষ কিন্তু ঘরহারা হয়। কিন্তু মানে এটা শুনলে আপনি অবাক হবেন যে তাদেরকে আসলে মানে হয়তোবা রিফিউজি হিসেবে রাখা হয় কিছুদিন, কোনো কোনো জায়গায় হচ্ছে আপনার হেল্প করা হয়, কিন্তু তাদের বাসার জন্য যে কম্পেনসেশন দেওয়া বা হেল্প করা, সেটা কিন্তু সরকার থেকে করা হয় না। এবং মানে তাদেরকে হচ্ছে, তারা যে এনভায়রনমেন্টাল রিজনে, এখানে তাদের দোষ নেই, জাস্ট এনভায়রনমেন্টাল রিজনের জন্য তারা যে ক্ষতিগ্রস্ত হলো, সেটাও হচ্ছে অ্যাকনোলেজ করা হয় না। হ্যাঁ, বা তাদেরকে ওই লেভেলের হেল্প করা হয় না, যেটা আসলে খুবই খারাপ। হ্যাঁ, এবং মাইনরিটি হচ্ছে সবচেয়ে ওর্স্ট ভিকটিম। অনেক সময় আমাদের দেশে কিন্তু পাহাড় ধস হয়। হ্যাঁ, এবং এটাও হচ্ছে এনভায়রনমেন্টাল রিজনেই হয়। কিন্তু হচ্ছে মানে আগের থেকেও এই মানে এনভায়রনমেন্টাল হ্যাজার্ডাস কিন্তু বেড়ে গিয়েছে। প্রবলেম হচ্ছে এটার ফলে যে মানে যখন হচ্ছে কোনো জায়গায় এরকম বড় নদী ভাঙন বা আহ হয়, পাহাড় ধস বা যাই হোক না কেন, এরকম প্রবলেম গুলো হয়, তখন দেখা যায় হাউজিং প্রাইস গুলো, মানে বাসস্থানের প্রাইস আরো ইচ্ছা করে বাড়িয়ে দেওয়া হয়। এটাও একটি ক্যাপিটালিজম, মানে ক্যাপিটালিস্টদের মুভ। কেন হচ্ছে যখনই হচ্ছে আপনার ক্রাইসিস আসবে, দেখবেন যে তখনই হচ্ছে শুরু করে দেয়, ব্যবসা শুরু করে দেয়। হ্যাঁ, তো এখানে এখানে এটা নিয়ে কথা বলা হচ্ছে যে এনভায়রনমেন্টাল জাস্টিস, যেখানে হচ্ছে যে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে এনভায়রনমেন্টের কারণে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, আপনি সেটাকে ইউটিলাইজ করে প্রফিট মেক করতে পারেন না। হ্যাঁ, আর এটার জন্য যদি কেউ করে, তাহলে এটা একটা মানে ক্রিমিনাল অ্যাক্ট হওয়া উচিত, এবং সেটা নিয়ে সবার কনসার্ন হওয়া উচিত। কিন্তু মানে আনফর্চুনেটলি আপনি বেশিরভাগ স্পেশালি ক্যাপিটালিস্ট কান্ট্রিতে দেখা যায় না যে তারা কোন রকম কনসিকোয়েন্স ফেস করে। ঠিক আছে, জাস্ট এটা ব্যবসা বলে ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, বাংলাদেশের ক্ষেত্রে এখানে বলা হয়েছে কি কি এনভায়রনমেন্টাল থ্রেটস আছে। এইটা হচ্ছে আপনি বইয়ে পাবেন না, এটা পুরোপুরি হচ্ছে আপনার ইসে আছে, কি বলে, এটা আসে যদিও, এটা পুরোপুরি হচ্ছে আপনার স্লাইডেই আছে, স্লাইডের ছাড়া আপনি পাবেন না কোথাও। তো বাংলাদেশের মেইন থ্রেট গুলো হচ্ছে অবভিয়াসলি বন্যা, এয়ার পলিউশনের অবস্থা দেখতেই পাচ্ছেন,
ওয়াটার পলিউশনও খুবই 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 খারাপ অবস্থা ওয়াটারের। হ্যাঁ, কেননা আপনারা হয়তো অনেকেই পানি বাইরে থেকে কিনে খান। হ্যাঁ, তারপরে হচ্ছে মানে পানির অবস্থা অ্যাকচুয়ালি খারাপ। অনেকেই হচ্ছে এখন ওই যে ফিল্টার মানে কলের মধ্যেও বিভিন্ন ফিল্টার ইউজ করে। হ্যাঁ, কেননা হচ্ছে ইনফ্যাক্ট কয়েকটা এরিয়াতে মাঝখানে এত বাজে পানি হয়ে গিয়েছিল, গন্ধে অবস্থা খারাপ হয়ে যেত পানিতে। আপনারা কি ফেস করেছেন এই পানির অবস্থা যে খারাপ বা এগুলো? স্পেশালি হচ্ছে যে আপনার নয়া পল্টনের ওইদিকেও অনেক মানুষ অনেক সাফার করেছে, আই হার্ড। তারপরে বেইলি রোড শান্তিনগরেও ঝামেলা হয়েছিল মাঝখানে। আপনারা কেউ ফেস করেননি পানি নিয়ে সমস্যা? ইয়াস মিস, আমাদের এখানে পানির মাঝখানে লাস্ট ইয়ার অনেক প্রবলেমস হতো, স্পেশালি অনেক হাই কোয়ান্টিটি আয়রন ছিল মিস, যেটা হ্যাঁ, অনেক ড্যামেজ করে দেয়। অনেক ড্যামেজ করতো, ট্রু। সো মানে হচ্ছে যে বাট কয়েকজনের হচ্ছে মানে একটা বাসায় আমি নয়াপল্টনে একজনের বাসায় গিয়েছিলাম, পানি ওয়াজ সো ব্যাড। মানে মানে লিটারেলি আপনার মানে ওয়াশরুমে গেলে আপনার বাজে পানির স্মেল আসতো। হ্যাঁ, মানে পানি ওরা ওরা মানে শাওয়ার করার জন্য ওরা পানি কিনে আনছিল। মানে এত বাজে অবস্থা হয়ে গেছিল। সো মানে আমাদের ওয়াটার পলিউশনের কিন্তু অবস্থা খারাপ। আর একটা বড় ইম্পর্টেন্ট রিজন হচ্ছে আপনার আমাদের ওয়াসাতে আপনার প্রচন্ড রকম দুর্নীতি। হ্যাঁ, তো যাই হোক, আনফরচুনেট সবই আসলে ক্যাপিটালিজম। হ্যাঁ, সেবা বলেন। মিস আপনি রিমাইন্ডার দিতে বলেছিলেন। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। তারপরে হচ্ছে এয়ার পলিউশন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ঢাকার অবস্থা কি। এবং এটার মেইন রিজনটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং আরবানাইজেশন, এই দুইটা জিনিস। যদি আপনার এয়ার পলিউশনের বাংলাদেশের কথা বলেন তাহলে হচ্ছে আপনার এয়ার পলিউশন হবে, কারণ হচ্ছে ঢাকা হচ্ছে আপনার ওয়ার্ল্ডের মোস্ট পলিউটেড সিটিজ গুলোর মধ্যে একটা। হ্যাঁ, এবং আপনার যতদূর সম্ভব এটা সিক্সথ রাইট নাও, হয় ফিফথ অথবা সিক্সথ, আমার এক্স্যাক্টলি মনে নেই। কিন্তু হচ্ছে যে আপনার এই কারণটাই হচ্ছে হাইলি আরবানাইজড এরিয়াটা। হ্যাঁ, আশেপাশে ওরকম গাছ নেই, মানে যেই পরিমাণ গাছ থাকা উচিত সেই পরিমাণ গাছ আসলে নেই। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি। আপনি দেখেন গাজীপুরে কিন্তু পুরো ওই গাজীপুরটা কিন্তু এখন পুরো ইন্ডাস্ট্রিয়ালাইজড একটা এরিয়া। সো আপনার মানে এত বেশি ইন্ডাস্ট্রি হয়ে গিয়েছে বাংলাদেশে যে এয়ার পলিউশন মানে খুবই খুবই বাজে কিন্তু এয়ারের অবস্থা। আর ফ্লাডিং তো আছেই, ফ্লাড। তারপরে হচ্ছে অবভিয়াসলি আপনারা ক্লাইমেট চেঞ্জ দেখতেই পাচ্ছেন। সো হাউএভার, তো বাংলাদেশের হচ্ছে এই 4টা থ্রেট। এখন হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে একটু বইয়ের কোন জায়গাটা পড়তে হবে একটু দেখিয়ে দিব। উম, এক মিনিট। আপনারা কি বইটা দেখতে পাচ্ছেন? মিস কত নাম্বার পেজ? মানে বই তো দেখতে পাচ্ছেন, রাইট? জি আমি মিস। শেয়ার করেছি, ওকে, পারফেক্ট। আচ্ছা, এটা হচ্ছে আপনার চ্যাপ্টার 19-এর পেজ হচ্ছে 541। দেখেন এই যে লেখা আছে দ্য এনভায়রনমেন্ট এ সোশিওলজিক্যাল ইস্যু। হ্যাঁ, এইখান থেকে দেখবেন যে আপনার গ্লোবাল এনভায়রনমেন্টাল থ্রেটস এর কথা বলা আছে, বায়োডাইভার্সিটি বলা আছে। হ্যাঁ, এনভায়রনমেন্টাল ইকোলজি বলা আছে, যে এনভায়রনমেন্টাল ইকোলজি বলতে কি বোঝা হয়, আর গ্লোবাল ওয়ার্মিং। হ্যাঁ, সো আপনারা এনার্জি সাস্টেইনেবল ডেভেলপমেন্টের এই যে ইটা যে দেখছেন না, ডেফিনেশনটা পড়বেন কিন্তু, কেন আসে একদম ডাইরেক্ট। তো আপনারা হচ্ছেন, সো আপনারা ধরে নিন যে এই যে 545 পর্যন্ত পড়বেন, দ্যাটস অল। সো
541 থেকে 545 নাম্বার পেজ। ওকে, ওকে ম্যাম। আচ্ছা। আর একটা জিনিস, এটা শুধুমাত্র সেকশন 10 এর জন্য। আমি সেকশন 10 এ ওইদিন হচ্ছে যখন বলছিলাম, পড়াচ্ছিলাম, তখন হচ্ছে একটা জিনিস আমি পেজ নাম্বারটা ভুল বলেছি। হ্যাঁ, একটু শোনেন। যারা হচ্ছে সেকশন 10, আমি হচ্ছে একটা কথা বলেছিলাম, কোশ্চেনের কথা বলেছিলাম, যে আমি বলেছিলাম যে ওয়ার্কারদের রাইটস, ওই যে এআই অ্যান্ড অটোমেশনে ওয়ার্কারদের উপর কি ইম্প্যাক্ট পড়বে। হ্যাঁ, এবং সেখানে ওয়ার্কারদের রাইটস কিভাবে করে মানে রাইটস গুলো কিরকম থাকতে পারে, বা মানে ইম্প্যাক্টটা কি কি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল ওখানে। তো ওইখানে আমি নাম্বারটা ভুল বলেছি, পেজ নাম্বারটা না ভুল বলেছিলাম। ওই পেজ নাম্বারটা হবে, এই কোশ্চেনটা হবে এরকমই যে উইল অটোমেশন মেক থিংস বেটার অর ওয়ার্স ফর ওয়ার্কার্স। এটার আরেকটা জিনিস হচ্ছে, মানে আরেকটা কোশ্চেন এভাবে করেও মডিফাইড হয়ে আসতে পারে যে অটোমেশন কিভাবে করে ওয়ার্কারদের উপর ইম্প্যাক্ট ফেলবে। হ্যাঁ, বা অটোমেশন কিভাবে করে আপনার ওয়ার্কারদের রাইটস এর উপর ইম্প্যাক্ট ফেলবে। ওকে, ইন ফিউচার। দেখেন, এটার পেজ নাম্বারটা হচ্ছে আপনার 378, 378। আপনার চ্যাপ্টার 14 এর 378 নাম্বার পেজ। 378 থেকে আপনার 379। হ্যাঁ, একটু এটা পড়বেন, কেননা মানে ডাইরেক্ট অনেক সময় ডাইরেক্ট কোশ্চেনও চলে আসে এখান থেকে, মানে এই কোশ্চেনই চলে আসে ডাইরেক্ট। সো এটা একটু পড়বেন, কেন বুক রিলেভেন্স থাকলে নাম্বারটা বেটার পাওয়া যায় এটাতে। আচ্ছা, ওকে, ইন দ্যাট কেস হচ্ছে আমাদের কিন্তু সব টপিক কমপ্লিট হয়ে গিয়েছে। সো আপনাদের হচ্ছে 3 তারিখে অনলাইনে একটা ক্লাস হওয়ার কথা, যেটা হচ্ছে আপনার 9 তারিখের ক্লাসটা 3 তারিখ শুক্রবার দেওয়া হয়েছিল, সেটা কিন্তু আমাদের নেওয়া লাগছে না। হুম, ওই জন্যই হচ্ছে আজকে আমি শেষ করে দিলাম অ্যাকচুয়ালি। আর আরেকটা জিনিস হচ্ছে যে গ্রুপ 11, আপনাদের কারো যদি কোনো কিছু বলার থাকে আপনারা বলতে পারেন, আদারওয়াইজ থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাথে ইনশাল্লাহ আমার দেখা হবে হচ্ছে 28 তারিখ, প্রেজেন্টেশনের দিন। হ্যাঁ, মাঝখানে কিন্তু আপনারাও হচ্ছে, জি জি, দুটি, মাইশা বলেন। ম্যাম, যাদের প্রেজেন্টেশন নাই তারাও কি না না, ক্লাসে? আসবেন না, না না না, এটা এসে কি করবেন। হ্যাঁ, যদি আপনাদের মনে হয় যে আপনারা ওই কোশ্চেন গুলা কিরকম করে করছে হ্যান ত্যান, ওই জন্য আসতে চান, ইটস আপ টু ইউ। হ্যাঁ, এটা কোনো সমস্যা নাই। গ্রুপ নাম্বার 11। আর আমাকে যদি আপনারা কিন্তু যে কোনো একজন সাবমিট করবেন, মানে সবার কিন্তু সাবমিট করার দরকার নেই। প্রতিটা গ্রুপ থেকে একজন সাবমিট করলেই গুড এনাফ, কেননা সবার তো আসলে দরকার নেই। ঠিক আছে, আর এই তো। মিস হ্যাঁ, ঐশী বলেন। কিউজ সিলেবাস কি হবে? পলিটিক্স থেকে কুইজ 3 করব, লাস্ট ডেতে এমসিকিউ নিয়ে নিব। আচ্ছা মিস। মিস হ্যাঁ হ্যাঁ বলেন। মিস ঐশী। একজনকে খুঁজতাম আর কি, আমি এখানে একটু হ্যাঁ খুঁজবো প্লিজ। হ্যাঁ আমাদের গ্রুপে। হ্যাঁ, সাইয়েদা sure. মনির বিনতে আবেদিন, তুমি কি আছো? হ্যাঁ হ্যাঁ আমি আছি। তুমি কি গ্রুপে অ্যাড আছো? হ্যাঁ, সোশিওলজি তোমাকে আমাদের যে message। না না, আমি ওটার জন্য আজকে একটা টেক্সট দিতাম। আচ্ছা আচ্ছা শোনেন, আপনার দরকার হলে আপনার গুগল ক্লাসরুম ইউজ করেন, ডাক দিবেন যে অমুক আপনি কোথায়, আমাদের সাথে এই ইমেইলে আপনি যোগাযোগ করেন অর এনিথিং, মানে ফিল ফ্রি টু ডু দ্যাট, কোনো জি। সমস্যা নাই। ওকে আচ্ছা মিস। আচ্ছা, তুমি যদি পারো, তোমার যদি কোনো ফ্রেন্ড গ্রুপে অ্যাড থাকে তার থ্রুতে একটু অ্যাড হয়ে নাও, যদি খুব সমস্যা না হয়। আর আদারওয়াইজ গুগল ক্লাসরুমে অ্যাড হয়ে নিও। আচ্ছা আচ্ছা, গুগল ক্লাসরুমে অ্যাড হলে ভালো হয়। ঠিক আছে। ওকে ওকে। আচ্ছা, বেহেস্তি কি বলবেন বলেন। ম্যাম, আমাদের যে প্রেজেন্টেশন হবে এটা কি গ্রুপ ওয়াইজ কি ডেট মানে দিয়ে দিবেন? এটা এখন হ্যাঁ, এটা সেকশন 10 কে আমি দিয়ে দিব। আর ম্যাম সেকশন 11 আমাদের চলে হচ্ছে যে মানে এক একজনের তো পার্ট থাকবে, মানে একজন 3টা থিওরি জি এক একজনের থাকবে। জি। তো আমাদের কি মানে পুরাটাই মানে
মানে জেনে আসা লাগবে নাকি মানে জাস্ট অবশ্যই থিওরি? মানে হচ্ছে যে আপনার মানে পুরাটা জেনে আসা মানে হচ্ছে যে আপনাকে তো অন্তত অ্যানালাইসিসটা বুঝতে হবে যে আসলে কিভাবে হয়েছে এই জিনিসটা। মানে ধরে নিন যে আপনার বা এখানে ক্লাসটা ডিভাইড কি ক্যাপিটালিস্টরা এখানে আছে কিনা, বা ওয়েবার দিয়ে আপনি কিভাবে এক্সপ্লেন করেছেন। হ্যাঁ, কেন কিছু না কিছু পার্ট তো আপনার মানে জানা তো লাগবে, জাস্ট কনসেপ্টটা জানা। মানে ইটস নট লাইক হচ্ছে সব মুখস্থ করে আসা, জাস্ট কনসেপ্টটা জানা যে এখানে কি ঘটেছে। ম্যাম ডেভিস এন্ড মোর্সও তো আছে না? হ্যাঁ, ওকে। ওকে। এখানে হচ্ছে মাইশা, মাইশা কিছু বলবেন? মিস হ্যাঁ, সামিহা বলেন। মিস আমরা এক একজন কতক্ষণ ধরে প্রেজেন্টেশন দিব? এটা আপনাদের উপর নির্ভর করে। দেখেন যেরকম ইন্ট্রো তো দিতে বেশিক্ষণ লাগে না। তো এখন একজন অ্যানালাইসিস যে দিবে তার সাথে ইন্ট্রো তো সেই লেভেলের দিবে না অবভিয়াসলি। সো এটা আপনারা ঠিক করে নিন। হ্যাঁ, ইটস টোটাল টোটালি আপ টু 20 ইউ। মিনিট। ম্যাক্সিমাম 20 মিনিট। ও ওকে মিস। যদি হচ্ছে আপনারা আগে শেষ করে দেন তো কোনো সমস্যা না তো। হ্যাঁ, আপনাদের মানে মানে পয়েন্টস গুলো যদি কভার হয়ে যায় দেন ইউ আর ফ্রি টু গো, রাইট? ইয়েস মিস। এটাই। মিস মিস আফ্রিদা। আমরা হ্যাঁ জি মিস মিস আমরা হচ্ছে কনসেপ্টটা প্রথমে আপনাকে বললাম, হ্যাঁ মুভিতে মানে কিভাবে রিলেট করে, ধরেন কার্ল মার্ক্সের থিওরি। তো এরপর হচ্ছে মিস ওটা ধরেন 1 মিনিটে যদি শেষ হয়ে যায় তারপর তো আপনি জাস্ট আমাকে কোয়েশ্চেন করবেন, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে মিস আমার কথা যদি অল্প হয় তাহলে তো প্রবলেম নাই, যদি কনসেপ্ট না, কনসেপ্টটা আপনি আপনি করতে পারছেন, আমি কোশ্চেন করব না আর কি, অন্যরা কোশ্চেন করবে। বাট হ্যাঁ, আপনি যদি মানে আপনাকে আপনার কাজ হচ্ছে কভার করা। এই যে ধরে নিন যে আমি আজকে আমি অন্যান্য টপিক গুলো অনেক দিন ধরে পড়িয়েছি, যেরকম পলিটিক্স আমি 3 দিন ধরে পড়িয়েছি। হ্যাঁ, কারণ ওখানে কথা বলার অনেক কিছু ছিল। এনভায়রনমেন্টে এত টপিক নেই, সো আমার হচ্ছে 40 মিনিটে শেষ হয়ে গেছে। সো এটা হতেই পারে, এটা কোনো বিষয় না। বাট আমি হচ্ছে ধরে নেন যে আমি আধা ঘন্টা 40 মিনিট আপনাকে দিতে পারবো না। মানে আমি 20 মিনিট দিয়েছি এটাই বলার জন্য যে এর থেকে বেশি টাইম আমি দিতে পারবো না। দ্যাটস অল। জি মিস, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দুটি, আপনি কি কিছু বলতে চান? ওকে, ইন দ্যাট কেস হচ্ছে হ্যাঁ, সৈয়দা মুনিয়াত। ম্যাম আমি আর কি মিডের পর আমার 3 তারিখে আর 15 তারিখে দুটো অপারেশন হয়েছিল দেখে আমি ক্লাসে একদমই অ্যাটেন্ড করতে পারিনি। হ্যাঁ, আচ্ছা। আমার কাছে হচ্ছে আমি আপনাকে অলরেডি আমার পাঠিয়ে প্রেসক্রিপশনের দিয়েছেন। একটা ইমেল দিয়েছিলাম। জি। এছাড়া কি রিপোর্ট বা আদার না। কোনো ডকুমেন্টস? না, আর কিছু দেওয়া লাগবে না, নো ওয়ারিজ। হ্যাঁ, ওগুলোর জন্য দেওয়া লাগবে না। আপনি কি দিয়েছিলেন, কুইজ দিয়েছিলেন? নো ম্যাম, কুইজ 2টা আমার মিস গিয়েছে। আপনি আমি কি একদম ফুললি আপনি বেড কি রেস্ট কুইজ, করছি। হ্যাঁ বাবা, কুইজ 2 কে দিতে চান আপনি? জি ম্যাম, যদি আপনি মেকআপ কুইজ নেন অবভিয়াসলি দিব। হ্যাঁ, আমি হচ্ছে যে এই যে মানে মেডিকেল রিজনের জন্য যারা হচ্ছে যে ঝামেলায় পড়েছে এবং যারা হচ্ছে আপনি তো অলরেডি দিয়েই দিয়েছেন আমাকে, হ্যাঁ তাদেরকে দিচ্ছি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনি হচ্ছেন আমরা খোলার পরে যে ফার্স্ট সোমবার হবে, সোমবারের তারিখটা আমাকে একটু দেখতে হবে, বাট মাথায় রাখেন যে ফার্স্ট সোমবার, তাহলে আপনার 30 তারিখ আমাদের সোমবার পরে। হ্যাঁ, সোমবার আপনি 11টা থেকে 1টার মধ্যে টাইম করে আপনি এসে পরীক্ষা দিয়ে চলে যাবেন। ওকে ম্যাম। হ্যাঁ, আধা ঘন্টার কিন্তু পরীক্ষাটা হবে, তো ওইভাবে করে একটু নিয়ে এসেন। হ্যাঁ, কিন্তু আপনি যদি 1টায় আসবেন না, না না না, কারণ আমি তো রুম বুক করবো, সো হচ্ছে যে ওই সময় দিয়ে দেন। জি ম্যাম। হ্যাঁ, কারণ 1টা পর্যন্ত রুমটা বুকিং থাকবে। ওকে ম্যাম, আমি 11টার মধ্যে এসে পড়বো। হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট। আচ্ছা, আর হচ্ছে সেকশন, তাহলে থ্যাংক ইউ সো মাচ। আপনারা করেন, নাকি পড়াশোনা করেন, ছুটি কাটান। আর সেকশন 11 তাহলে চলে যান, আমি সেকশন 10 এর সাথে একটু টাইম ঠিক করব। থ্যাংক ইউ সো মাচ। সেকশন 10 থাকেন।